মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠানে আজ স্থানীয় সময় দুপুর 12টার দিকে তার অভিষেক অনুষ্ঠান হবে ক্যাপিটল ভবনে। এদিকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ট্রাম্প। যুদ্ধবিরতির প্রথম দিনে 90 ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল, বিপরীতে ছাড় পেয়েছে 3 ইসরায়েলি জিম্মি। এদিকে যুদ্ধবিরতির প্রথম দিনেই গাজায় প্রবেশ করেছে ত্রাণের বহর। কলম্বিয়ার 2 বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষে নিহত 80 জন। জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি শারমিন শ্রাবণী। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার সকাল 10টায় ক্যাপিটল হিলে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঘিরে রাজধানী ওয়াশিংটন ডিসি জুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধান। এদের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মাইলি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অংশ নেওয়ার কথা রয়েছে। 2021 সালে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই বাইডেনই শুধু নন, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে থাকবেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামাও। এমনকি ট্রাম্প যাকে নির্বাচনে হারিয়েছেন সে কমলা হ্যারিসের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ট্রাম্প প্রশাসন থেকে আমন্ত্রণ জানানো হয়েছে টেসলার ইলন মাস্ক, মেটার মার্ক জাকারবার্গ, অ্যামাজনের জেফ বেজোস, অ্যাপলের টিম কুক, টিকটকের সূচি এবং গুগলের সুন্দর পিচাইকে। যদিও শপথ অনুষ্ঠানে থাকছেন না সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা ও সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে কৌশলগতভাবে বিশ্বের বড় শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে ট্রাম্পকে। বাইডেন প্রশাসন যেমন রাশিয়া, চীন, ইরান এবং মধ্যপ্রাচ্যে নিজেদের কূটনৈতিক পদক্ষেপগুলো গ্রহণ করেছে, তেমনি এসব ক্ষেত্রে ট্রাম্পের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর প্রথমেই যে চ্যালেঞ্জ সামনে আসে সেটি হলো গাজায় ইসরায়েলি হামলার ইস্যু। বিশ্লেষকরা বলছেন সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হলেও সেটিকে স্থিতিশীল অবস্থায় রাখার বড় চ্যালেঞ্জ নিতে হবে ট্রাম্পকে। এছাড়া মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আধিপত্য বিস্তারের ক্ষেত্রে নেতানিয়াহু প্রশাসনকে ট্রাম্প কতটা নিয়ন্ত্রণ করতে পারবে তা নিয়েও সংশয় থেকেই যায় বলে মনে করেন বিশ্লেষকরা। যদিও ইতিহাস বলে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্ক অনেকটাই ঘনিষ্ঠ। এরপরে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধ বন্ধের চ্যালেঞ্জ আসে সামনে। ট্রাম্প আগে থেকেই বলেছিলেন ক্ষমতার শুরুতেই তিনি অবসান ঘটাবেন এই দীর্ঘ যুদ্ধের। প্রয়োজনে ইউক্রেনের কিছু অংশ রুশ প্রশাসনকে হস্তান্তর করে হলেও তিনি যুদ্ধ বন্ধ করাবেন। কিন্তু এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জেলেনস্কি প্রশাসন কোনো মতেই নিজেদের ভূখণ্ড ছাড়তে রাজি নয়। তাই কূটনৈতিকভাবে সতর্কতার সঙ্গে আলোচনা করেই এই যুদ্ধ বন্ধের চ্যালেঞ্জ নিতে হবে তাকে, এমনটাই দাবি করছেন বিশ্লেষকরা। এদিকে ইরান ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে ট্রাম্প একটি নতুন চুক্তি করার সুযোগ পেতে পারেন। যদিও সেখানে ইরানের পরমাণু কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র হামলার কারণে এটি আরও কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তারা বলছেন এখানেও কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে প্রেসিডেন্টকে, বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করে চলতে হবে। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কেও তাইওয়ান ও টিকটকের মতো বিতর্কিত বিষয়গুলোতে ট্রাম্পের নীতি এবং কৌশল ভবিষ্যতে বড় ভূমিকা রাখতে পারে বলে জানান বিশ্লেষকরা। এমনকি চীন রাশিয়া সহযোগিতার প্রসঙ্গেও ট্রাম্পের সিদ্ধান্ত বিশ্বের অন্য শক্তির গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হয়। এছাড়াও 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িতদের ক্ষমা করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি তার সমর্থকদের প্রতি সহানুভূতি দেখাতে চান। তবে এই সিদ্ধান্তের মধ্য দিয়েও ট্রাম্প একটি রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। সৃষ্টি ঘটক, 71। যেমনটি বলছিলাম যে আজ দ্বিতীয় মেয়াদে 20 জানুয়ারি তার মেয়াদ শুরু হবে ডোনাল্ড ট্রাম্পের। নির্বাচনী প্রচারণার সময় কিন্তু তিনি বারবার বলেছেন যে ক্ষমতা গ্রহণের প্রথম দিনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। ট্রাম্পের কিছু সম্ভাব্য পদক্ষেপের দিকে নজর থাকবে গোটা বিশ্বের, বিশেষ করে এশিয়ার বিষয়ে, কারণ তার যেসব সিদ্ধান্ত এই অঞ্চলে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে সে বিষয়ে কিন্তু সবার নজর থাকবে। সৃষ্টি ঘটকের আরও একটি প্রতিবেদন। শুল্ক ট্রাম্পের মতে এটি অভিধানের সবচেয়ে সুন্দর শব্দ।
ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই মেক্সিকো, কানাডা ও চীনের পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, এটি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন এবং ফ্যান্টানাইল সহ অবৈধ মাদকের প্রবাহ থামাতে সহায়তা করবে। প্রচারণার সময় তিনি সব ধরনের পণ্য আমদানিতে 20% এবং চীনা পণ্যের উপর 60% পর্যন্ত শুল্ক আরোপের কথা বলেছেন। তবে কোন কোন পণ্য এই শুল্কের আওতায় আসবে তা এখনো পরিষ্কার নয়। Business leaders in the Middle East, indeed the world, গোল্ডম্যান স্যাশের বিশ্লেষণে বলা হয়েছে, ইলেকট্রনিক্সের মতো ভোগ্য পণ্যের ক্ষেত্রে তুলনামূলক কম শুল্ক আরোপ হতে পারে, কিন্তু কেটলি, গাড়ির যন্ত্রাংশ এবং ডিশওয়াশারের মতো পণ্যে 60% শুল্ক আরোপ করা হতে পারে। যুক্তরাষ্ট্রের আমদানিকারকেরা এরই মধ্যে বড় পরিসরে চীনা পণ্য মজুত করা শুরু করেছেন, যেগুলো উচ্চ শুল্কের আওতায় আসতে পারে। ক্ষমতার প্রথম দিনে অভিবাসনকে অগ্রাধিকার দেবেন ট্রাম্প। তার ভাষায়, এটি হবে আমেরিকার ইতিহাসে বৃহত্তম নির্বাসন কর্মসূচি। তার প্রেস সচিব এবং অভিবাসন উপদেষ্টারা যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসন প্রতিরোধে একাধিক নির্বাহী আদেশ জারি করার প্রতিশ্রুতি দিয়েছেন। মহামারী পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ভারত, ফিলিপাইন এবং চীনের বিপুল সংখ্যক মানুষ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছেন। এশীয় অভিবাসীদের বিরুদ্ধে সম্ভাব্য কঠোর পদক্ষেপের কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো। জলবায়ু পরিবর্তনকে প্রহসন উল্লেখ করে তিনি বাইডেন প্রশাসনের পরিবেশ বিষয়ক নীতি, বিশেষত ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট IRA বাতিলের ঘোষণা দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার LG এনার্জি সলিউশন এবং চীনের ট্রিনা সোলার সহ বিভিন্ন এশীয় কোম্পানি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করেছে। তবে IRA এর সহায়তা বন্ধ হলে এসব প্রকল্পের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ট্রাম্পের পরিকল্পনায় আরও রয়েছে দেশের অভ্যন্তরীণ তেল অনুসন্ধান বৃদ্ধি এবং প্রত্যাহার। ডোনাল্ড ট্রাম্পের এসব নীতি এশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক, অভিবাসন ও বিনিয়োগ সম্পর্ককে সরাসরি প্রভাবিত করবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব সিদ্ধান্ত বৈশ্বিক অর্থনীতি ও শ্রমবাজারে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। সৃষ্টি ঘটক, ৭১। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে রবিবার জো বাইডেনের শেষ পূর্ণ দিন, কারণ সোমবারই তার স্থলাভিষিক্ত হবেন ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, প্রেসিডেন্ট হিসেবে শেষ দিনে বাইডেন সাউথ ক্যারোলিনা সফরে যাবেন, যেখানে তিনি মার্টিন লুথার কিংয়ের সম্মানে জাতীয় ছুটির দিনও পালন করবেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইডেন চার্লসটনের রয়্যাল মিশনারি ব্যাপটিস্ট চার্চ পরিদর্শন করবেন। এছাড়াও তিনি শহরের আন্তর্জাতিক আফ্রিকান আমেরিকান মিউজিয়ামে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এদিকে বাইডেনের উত্তরসূরি হিসেবে সোমবারই শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। রবিবার রাজধানী ওয়াশিংটনে ক্যাম্পেইন স্টাইলে বিজয় মিছিল করতে যাচ্ছেন তিনি। মেক আমেরিকা গ্রেট এগেইন নামের বিজয় মিছিলটি স্থানীয় সময় বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের ঘটনার পর ওয়াশিংটনে এটাই হতে যাচ্ছে ট্রাম্পের প্রথম গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিন্ন প্রসঙ্গ, মিয়ানমারের দক্ষিণ পশ্চিমাঞ্চল রাখাইন রাজ্যের অস্থায়ী একটি আটক কেন্দ্রে সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৫ জন। আরাকান আর্মি এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার স্থানীয় সময় বিকেল 4:45টার দিকে মারাউকিউ শহরের একটি আটক কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে জান্তা বাহিনী। ওই আটক কেন্দ্রে জান্তা সেনাদের পরিবারের সদস্যদের বন্দী রেখেছিল আরাকান আর্মি। সেনাবাহিনীর সেনাদের পরিবারের আটক সদস্যরাই বোমা হামলায় হতাহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে 9 শিশু রয়েছে, তাদের মধ্যে একজনের বয়স 2 বছর। বিমান হামলায় নিহত বাকিরা নারী। এদিকে রাখাইনের এই বিদ্রোহী গোষ্ঠী বলেছে, তারা বন্দীদের মুক্তি দেওয়ার পরিকল্পনা করছিল, এমন সময় সেখানে বোমা ফেলা হয়েছে। গাজায় যুদ্ধবিরতি শুরুর সাথে সাথে বিধ্বস্ত ভূমিতে ফিরতে শুরু করেছেন হাজারো ফিলিস্তিনি। একই সাথে ঢুকেছে ত্রাণের বহরও। তবে হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। এরই মধ্যে 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। আরও জানাচ্ছেন আফসানা শাওন। এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস গাজার মানুষের জীবিত থাকবার নিশ্চয়তার। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর এভাবেই আনন্দে মেতে ওঠে হামাস যোদ্ধারা। আমাদের বীর শহীদদের স্মরণ করছি, যারা আল আকসায় অকাতরে প্রাণ দিয়েছেন, যারা আহত অবস্থায় আছেন, যারা কারাগারে আছেন, সবাইকে অভিনন্দন। আজ আমাদের মুক্তির দিন। যুদ্ধবিরতি কার্যকরের পরপরই ঘরে ফিরতে শুরু করেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা।
যদিও অনেকের বাড়ির কোনো অস্তিত্বই নেই। তবে কেউ কেউ বলেছেন বিধ্বস্ত বাড়ির ওপরেই তাঁবু তৈরি করে সেখানে থাকবেন। নিজেদের চিরচেনা এলাকায় ফিরতে চান তারা, চান প্রতিবেশীদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে আবারও আগের মতো সময় কাটাতে। চুক্তি কার্যকর হবার পরই প্রথম দফায় ত্রাণবাহী কয়েকটি ট্রাক গাজা উপত্যকায় ঢুকেছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক কার্যালয় OCHA বলছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কয়েক মিনিট পরই ত্রাণবাহী প্রথম ট্রাকগুলো গাজায় ঢুকতে শুরু করে। তবে ত্রাণবাহী ট্রাকের বহর গাজার কোথায় গেছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি তারা। আর মিশর থেকে বলা হচ্ছে, গাজার মধ্যাঞ্চলীয় কেরাম শালোম এবং আল ওগায় অন্তত 197টি ত্রাণবাহী ট্রাক এবং জ্বালানিবাহী 5টি ট্রাক ঢুকেছে। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন সীমান্তে থাকা ইসরায়েলিরা। অনেকদিন ধরেই দিনটির জন্য অপেক্ষা করছি। সবাই নিরাপদে বাড়ি ফিরে আসুক, এই প্রার্থনাই করি। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হামাসের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত তাদের লক্ষ্য অর্জিত হবে না। প্রথমত, সব জিম্মিদের মুক্ত করতে আমরা বদ্ধপরিকর। এই কারণেই নতুন পরিকল্পনা করেছে ইসরায়েল। একটা নয়, কয়েকটি ধাপে এই কাজ হবে। যুদ্ধের জন্য আমাদের লক্ষ্য সুনির্দিষ্ট, সেটা অর্জনের জন্যই আপাতত হামাসের ইচ্ছা মেনে নিচ্ছি। হামাস গাজার ক্ষমতায় থাকলে ভবিষ্যতেও এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা আসবে না বলেও মন্তব্য করেন ইসরায়েলের এই মন্ত্রী। আফসানা শাওন, ৭১। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনে চুক্তির আওতায় হামাস তিন নারী জিম্মিকে ইসরায়েলের কাছে হস্তান্তরের পরে কারাগার থেকে 90 ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের সবাই নারী ও শিশু। ইসরায়েলের জেল সার্ভিস এই তথ্য নিশ্চিত করেছে। মুক্তিপ্রাপ্ত বন্দীদের মধ্যে রয়েছে খালিদা জারার নামের একজন রাজনীতিবিদ। তিনি অধিকৃত পশ্চিম তীরে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের নেতা। মুক্তি পাওয়া ফিলিস্তিনি শিশুদের মধ্যে কয়েকজন ইসরায়েলি সেনাদের দিকে ঢিল ছোড়ার অপরাধে অনির্দিষ্টকালের জন্য কারারুদ্ধ করা হয়েছিল। ফিলিস্তিনি বন্দী ও সাবেক বন্দী বিষয়ক কমিশন এবং প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি অনুসারে বর্তমানে দখলকৃত পশ্চিম তীরের 10,000-এরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছেন। তবে গাজায় ইসরায়েলি আগ্রাসনের সময় অবরুদ্ধ এই উপত্যকা থেকে ঠিক কত ফিলিস্তিনিকে আটক করা হয়েছে সেই সংখ্যা অজানা। গাজায় যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলেছেন জার্মান চ্যান্সেলর। আর ফিলিস্তিনিদের জন্য স্বস্তি প্রকাশ করে মধ্যস্থতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পোপ ফ্রান্সিস। শেষ পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলো, এটা গুরুত্বপূর্ণ। তবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি পাওয়াটাও জরুরি। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যা কিছু দরকার আমাদের করতে হবে। শান্তি প্রতিষ্ঠার জন্য এবং গাজার সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে এটা দরকার ছিল। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের জন্য মধ্যস্থতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি সব পক্ষই এই চুক্তি মানবে, জিম্মিরা ঘরে ফিরে যেতে পারবে। আর দুদেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা আনতে নিশ্চয়ই আন্তর্জাতিক সম্প্রদায় কাজ করবে। ইসরায়েলি বাহিনীর ভয়াবহ সামরিক অভিযানে বিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রথম দিন রবিবার প্রবেশ করেছে 552টি খাদ্য জরুরি ত্রাণবাহী ট্রাক। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদুল এজেন্সি থেকে এই তথ্য নিশ্চিত করেছেন। আনাদুল এজেন্সি ওই কর্মকর্তা বলেন, রাফা অন্যান্য সীমান্ত ক্রসিং দিয়ে মোট এসব ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। ট্রাকগুলিতে গাজার বাসিন্দাদের জন্য জ্বালানি, ময়দা, চিকিৎসা সামগ্রী, শাকসবজি, মাংস ও অন্যান্য জরুরি ত্রাণ পাঠিয়েছে। এই ট্রাকগুলির মধ্যে 242টিকে উত্তর গাজায় পাঠানো হয়েছে। ইসরায়েলি বাহিনীর 15 মাসের অভিযানে গাজার উত্তরাঞ্চলেই ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। সামনের দিনগুলোতে গাজায় আরও ট্রাক প্রবেশ করবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা। গাজার যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের প্রতিবাদে পদত্যাগ করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। বিবিসি জানায়, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের পাশাপাশি জাতীয়তাবাদী ধর্মীয় দল ওজামা ইহুদিত্বের 2 মন্ত্রী আইজাক ওয়াসরালাউফ এবং আমিচাই এলিয়াহু পদত্যাগপত্র জমা দিয়েছেন। এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা আরও কঠিন হবে। বেন গাভির দীর্ঘদিন ধরে যুদ্ধবিরতির চুক্তির বিরোধিতায় সোচ্চার ছিলেন। এমনকি গাজায়
ফিলিস্তিনদের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে চাপ দিয়ে আসছিলেন তিনি। নেতানিয়াহুকে পাঠানো পদত্যাগপত্রের ঘোষণাপত্রে বেন গাভির লিখেছেন, তিনি ইসরায়েল সরকারকে উৎখাতের চেষ্টা চালাবেন না, তবে যুদ্ধবিরতি চুক্তিকে তিনি সন্ত্রাসবাদের পরিপূর্ণ বিজয় বলেই মনে করেন। গাজায় যুদ্ধ বন্ধ করলে পদত্যাগের হুমকি দিয়েছিলেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। সেই সাথে যে কোনো মূল্যে হামাসকে নির্মূলের বিষয়ে দৃঢ় মনোভাবের কথাও জানান তিনি। ইসরায়েলের কট্টর ডানপন্থী ধর্মী ইহুদিবাদী দলের প্রধান তিনি। দুর্ভাগ্যজনকভাবে আমরা বিপজ্জনক চুক্তিটি আটকাতে পারিনি, তবে মন্ত্রিসভা থেকে এবং সবভাবেই নিশ্চয়তা দিতে পারি, আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এবং গাজা থেকে হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব। আর যে সরকার যুদ্ধ বন্ধ করবে সেই সরকারেও আমরা থাকব না। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় বিদ্রোহীদের হামলায় ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির উত্তর পূর্বাঞ্চলের শান্তি আলোচনার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর বিদ্রোহী গোষ্ঠীর হামলার কারণে গত ৩ দিনে প্রাণহানির এই ঘটনা ঘটে। সংবাদ মাধ্যমগুলো বলছে, বিদ্রোহী ন্যাশনাল লিবারেশন আর্মি ELN গত বৃহস্পতিবার উত্তর পূর্ব ক্যাটাটুম্বো অঞ্চলের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর উপর আক্রমণ শুরু করে। স্থানীয় গভর্নর উইলিয়াম ভিলাভিজার জানান, সংঘাতের মধ্যে বেসামরিক লোকেরা মাঝখানে আটকা পড়েন এবং রবিবারের মধ্যে ৮০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময় আবার হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।